আজকে আমরা পড়ব বংশগতির 4 নম্বর পার্ট, দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো দ্বিসংকর জনন পরীক্ষাটির কিভাবে হয়েছিল বা কিভাবে চেকার বোর্ডের সাহায্যে করা যাবে, দ্বিসংকর জনন করার ফলে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এবং সেই সিদ্ধান্তে আসার ফল তিনি তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চালনের সূত্রটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি বা কি। আর তাছাড়া জানবো আমরা কতগুলি শব্দ, যেমন অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, ব্যাকক্রস বা টেস্ট ক্রস, এগুলো কাকে বলে বা কি। তাহলে চলো শুরু করা যাক। আমরা আগের পার্টগুলোতে একসংকর জনন পড়ে নিয়েছি, আজকে তার দ্বিসংকর জনন সেটি একটু আলোচনা করব। তো প্রথমেই যেটা হচ্ছে দ্বিসংকর জনন কাকে বলে। দ্বিসংকর জনন বলতে আমরা বুঝি দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে সংক্রয়ণ ঘটানোটাকে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস বলা হয়। তাহলে এর আগে যেমন একসংকর জননে দেখলাম আমরা এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ লম্বা ও বেঁটে এক জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে কি দেখব না, দু জোড়া বিপরীত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে যদি ক্রস করানো হয় এবং তাদের যে রেজাল্টগুলো সেগুলো কিভাবে হবে, কি ব্যাপার, সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা দুটো বৈশিষ্ট্য বেছে নিই। যে কোনো বৈশিষ্ট্য নেওয়া যেতে পারে, তার মধ্যে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করেছি সেখানে আমরা ধরেছি কি মটর গাছের হলুদ রঙের বীজের জন্য দায়ী একটা বৈশিষ্ট্য, একটা সবুজ অর্থাৎ একটা মটর গাছ যেটার মধ্যে হলুদ বৈশিষ্ট্য থাকবে, হলুদ রঙের বীজ হবে এবং সেই বীজটি হবে গোলাকার। আর সেকেন্ড নাম্বার, 2 নাম্বার যেটা, সে তার হবে সবুজ রঙের বীজের জন্য দায়ী আর তার হবে কুঞ্চিত বীজ। এখানে আমি অঙ্কটি করার জন্য আমরা ধরবো যে মটর গাছের হলুদ রঙের বীজের জন্য দায়ী যে জিনটি, আমরা আগেই জেনেছি যে প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য কোনো না কোনো জিন দায়ী হয়। তো এক্ষেত্রে যে জিনটি দায়ী সেটা হচ্ছে বড় হাতের ওয়াই ফর ইয়েলো, সেখানে আমরা ওয়াই দিয়ে ইন্ডিকেট করলাম। সবুজ রঙের বোঝার সুবিধার্থে ছোট হাতের ওয়াই সেটি ব্যবহার করলাম। এছাড়া ধরলাম গোলাকার বৈশিষ্ট্য, গোলাফর আর ফর রাউন্ড, সেই জন্য আর বড় হাতের আর দিয়ে সেটিকে সূচিত করলাম। আর কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য ছোট হাতের আর, এটা আমরা আগেই ধরে নিলাম। আর তাছাড়া আমরা আরো ধরে নিলাম যে এই যে বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর, এই দো বা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এই দুটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এক্ষেত্রে, আর এই দুটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন আমরা যদি সরাসরি ক্যালকুলেশনে চলে যাই তাহলে দেখব যে এক্ষেত্রে হলুদ এবং, তাহলে আমি কি বলেছিলাম যে একটা উদ্ভিদ যার বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং গোলাকার, 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সবুজ আর হচ্ছে কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। এখন আমরা জানি যে জিনগুলি তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে অ্যালিল আকারে, সেই জন্য আমরা সেই যখন উদ্ভিদের দেহে থাকবে সেটাকে ইন্ডিকেট করার জন্য এইভাবে পোস্ট করবো, ডাবল ওয়াই ডাবল আর, আর এক্ষেত্রে ছোট হাতের ডাবল ওয়াই ডাবল আর। তাহলে এরকম বৈশিষ্ট্যযুক্ত দুটি উদ্ভিদ নিলাম, অর্থাৎ এটা যেহেতু শুরু করছে আমরা প্যারেন্ট জনু বা জনিত্রী জনু, ঠিক আছে। এখন তাদের মধ্যে ক্রস ঘটাবো। ক্রস করতে গেলে আমরা জানি যে মেয়োসিস প্রক্রিয়ার সাহায্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আমরা গ্যামেট পাবো, একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট বা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এবং এদের মিলনের ফলে আমরা একটা সংকর উদ্ভিদ আমরা পাবো, যেটার আসলে এই ওয়াই, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এই কম্বিনেশনে পাবো। এবং যেহেতু আমরা আগেই ধরে নিয়েছি যে বড় হাতের ওয়াই এবং ছোট হাতের আর, বড় হাতের ওয়াই এবং বড় হাতের আর, এই দুটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অতএব এদের ক্ষেত্রে যে উদ্ভিদটা আমরা বাহ্যিকভাবে দেখব সেটি হবে হলুদ এবং গোলাকার, অর্থাৎ এটির বৈশিষ্ট্য আর এটির বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ঠিক আছে। তাহলে বাহ্যিকভাবে যেটিকে আমরা দেখব এটি সংকর উদ্ভিদ, যেটি হলুদ ও গোলাকার দেখতে পাবো, কিন্তু তার মধ্যে জিনোটাইপিক্যালি যে কম্বিনেশন সেটা আমরা এইভাবে পাবো। এটা হচ্ছে F1 জেনারেশন বা অপত্য জেনারেশনে। এখন এরপর আমরা সেকেন্ড জেনারেশনে যাব, অর্থাৎ F2 জেনারেশনে যাব।
তাহলে আমাকে কি করতে হবে, যে এটার মধ্যেই স্বপরাগ যোগ ঘটাতে হবে, স্বপরাগ যোগ ঘটাতে হবে। তা স্বপরাগ যোগ ঘটাতে গেলে এটার মধ্যে আমরা কত টাইপের কম্বিনেশনের গ্যামেট পেতে পারি একটু যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, অর্থাৎ একটা ওয়াই আর একটা আর, এই দুটো নিয়ে কত রকম ভাবে কম্বিনেশন তৈরি করা যেতে পারে বা কত রকম গ্যামেট উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখা যাক, যেমন একটা বড় হাতের ওয়াই একটা বড় হাতের আর নিয়ে একটা হতে পারে। সেকেন্ড নাম্বার, একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের আর হতে পারে। আর হতে পারে একটা ছোট হাতের ওয়াই একটা বড় হাতের আর, আর হতে পারে এটা আর এটা। এই চারটের বাইরে আর কোনো প্রকারের গ্যামেট উৎপন্ন হওয়া সম্ভব নয়, অর্থাৎ এই 4 রকমের আমরা গ্যামেট পাবো। বোঝা গেল? বেশ, তাহলে যেহেতু আমরা স্বপরাগ যোগ করছি, অর্থাৎ একটা মেল, একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট, চেকার বোর্ডে আমরা চলে যাই। তাহলে চেকার বোর্ডে আমরা ফেলে দিই। একদিকে আমরা যে এখানে যেটা পেলাম যে 4 রকম গ্যামেট, সেটা এখানে লিখে ফেললাম একদিকে, আর একদিকে এটা লিখে ফেললাম পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। ঠিক আছে, তাহলে F2 জেনারেশনে বোঝার সুবিধার্থে বা সেটাকে উপস্থাপন করার সুবিধার্থে আমরা চেকার বোর্ড ব্যবহার করি। এখন আমরা যদি দেখি একটু খেয়াল করে, যে আমরা দেখব যে কম্বিনেশন যেগুলো তৈরি হবে সেগুলো অনেকটা এইরূপ হবে। আমি আগে থেকে এগুলো লিখে রেখেছি যেন সময় কম লাগে সেই ক্ষেত্রে, সেই জন্য। তো কি হবে না, ওয়াই ওয়াই, বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই, ছোট হাতের আর বড় হাতের আর বড় হাতের আর, এইভাবে প্রত্যেকটা একটা একটা, যেমন শেষটা যদি ধরি এখানে চলে আসবে ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের আর। ঠিক আছে, এখন এগুলোরই প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা বিভিন্ন কম্বিনেশন গুলোতে কি রেজাল্ট আসবে সেগুলো যদি বাহ্যিকভাবে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ঠিক এইরূপ, যে এগুলো এগুলো সব হলুদ গোলাকার বৈশিষ্ট্যযুক্ত হবে। এটা যেমন হলুদ ও কুঞ্চিত হবে, যেহেতু দুটো ছোট হাতের আর আছে, তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য যেহেতু নেই, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ঠিক আছে, ঠিক এইভাবে এখানেও তাই, যেহেতু দুটোই ছোট হাতের, যে একটা বড় হাতের ওয়াই থাকলেই সেটা আরেকটা থাকুক বা না থাকুক সেক্ষেত্রে হলুদ বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর যে কোনো একটা আর বড় হাতের আর যদি একটাও অন্তত পক্ষে থাকে তাহলে সেক্ষেত্রে গোলাকার বৈশিষ্ট্য পাবে। এক্ষেত্রে যেহেতু একটাও বড় হাতের আর নেই, সেই জন্য এটি কুঞ্চিত বৈশিষ্ট্য পাবে। ঠিক এইভাবেই এখানে দেখছি একটাও বড় হাতের ওয়াই নেই, দুটোই ছোট হাতের ওয়াই, সেই জন্য এটি সবুজ বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এভাবে আমি পুরো চেকার বোর্ডটা এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে ধীরে সুস্থে আমি করে ফেলবো। বোঝা গেল? বেশ, এখন এই যে দ্বিসংখ্য জনন পরীক্ষাটি, এটি একটু সাবধানতা অবলম্বন করে, যেহেতু ব্যাপারটা যদি বোঝা যায় তাহলে খুব সহজভাবে এটা উপস্থাপন করা যাবে। একটু অঙ্কের হিসাবের মতো উপস্থাপন করার দরকার আছে, সেই জন্য আমি ধীরে সুস্থে এটিকে করার চেষ্টা করব। বেশ, তাহলে আমাদের চেকার বোর্ডের কাজ সম্পূর্ণ। তাহলে F2 জেনারেশন আমরা এত টাইপের এত ধরনের উদ্ভিদ আমরা পেতে পারি, সেগুলোর একটু পার্সেন্টেজ গুলো হিসাব করার জন্য আমি নিচে আরেকটি ছক আমি কষে নিলাম। তাহলে এখানে আমি যতগুলো দেখলাম টোটাল কত টাইপের উদ্ভিদ আমরা পেয়েছি, সেগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখব এখানে আমি এগুলো বিভিন্ন কালার দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু খেয়াল করে আমরা যদি দেখি, যে লাল রঙের একটা পেয়েছি, এই জেল কালারের একটা পেয়েছি, আর কালো রঙের একটা পেয়েছি, আর একটা ব্লু রঙের একটা পেয়েছি। তাহলে 4 ধরনের উদ্ভিদ আমরা পাও। সেই কম্বিনেশন গুলো ফিনোটাইপগত, অর্থাৎ বাহ্যিকভাবে কি কি রকমের দেখতে হতে পারে, না হতে পারে আইদার হলুদ গোলাকার হতে পারে, ঠিক আছে, তাছাড়া হলুদ কুঞ্চিত হতে পারে, তাছাড়া হতে পারে সবুজ গোলাকার, আর তাছাড়া হতে পারে সবুজ কুঞ্চিত। এর বাইরে আর কোন রকম কম্বিনেশন হওয়া সম্ভব নয়। এটা আমরা ফিনোটাইপ বা বাহ্যিকভাবে এটা আমরা দেখতে পাবো যে এত টাইপের উদ্ভিদ আমরা পেতে পারি। তো সেগুলোই যদি আমরা একটু জিনোটাইপগত বা ভেতরে যদি সেগুলো দেখার একটু চেষ্টা করি, যে সেগুলো সে হলুদ গোলাকারের মধ্যে বা কতগুলো আছে, সেগুলো একটু আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে এখানে আমরা পরপর এইভাবে লিখে নেব, যেমনটি এখানে লেখা আছে। ঠিক আছে, এখান থেকে হিসাব করে লিখে নেবো যে হলুদ গোলাকার কোনগুলো আমি আগেই লিখে নিয়েছি, যে হলুদ গোলাকার বলে সেগুলো এখানে আমি পরপর মেনশন করে দেবো। ঠিক আছে, ঠিক তেমনই সবুজ কুঞ্চিত কতগুলো আছে সেগুলো এখানে দেখে এখানে মেনশন করে দেবো। আর দেখবো কি না, এখানে এই যে কম্বিনেশনের সেটা কতগুলি আছে সেটা এখানে লিখে দেবো, একটি আছে না দুটি আছে। এই যে কম্বিনেশন, অর্থাৎ এই বড় হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর, সেই কম্বিনেশন কটা আছে সেটা এখানে লিখে দেবো। যেমন আমি এখানে যদি খুঁজি দেখবো এটা একটা, এই কম্বিনেশনের
এটা একটা, আর তাছাড়া এটা একটা। আর যদি আমি খুঁজে দেখবো এই কম্বিনেশনের আর নেই, তাহলে আমি এখানে লিখে দেবো যে এখানে দুটো এই কম্বিনেশনের আছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটি আমি যতগুলি কম্বিনেশনের আছে সেগুলো আমরা পরপর 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 লিখতে থাকবো। ঠিক আছে, এবং তার ফলে যে হিসাবটা আমরা পাবো সেটা এখানে, যে অনুপাতটা আমরা পাবো সেটা অ্যাকচুয়ালি জিনোটাইপগত অনুপাত, অর্থাৎ এর ভেতরে কত রকমের কম্বিনেশন তৈরি হচ্ছে সেই অনুপাতটা, সেটাই তো আমরা জানি, সেটাই জিনোটাইপগত অনুপাত। ঠিক আছে, আর বাহ্যিকভাবে কোনটা পাবো সেটা আমরা আগেই দেখেছি, যে এখানে যদি আমি হিসাব করে দেখি যে হলুদ গোলাকার গাছ কতগুলি আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে লিখে ফেলবো যে 9টি। তারপরে দেখবো হলুদ কুঞ্চিত গাছ কতগুলি আছে, হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত, এখানে লিখে ফেলবো 3টি। হ্যাঁ, সবুজ গোলাকার কটা আছে, 1 2 3 3, সবুজ কুঞ্চিত কটি, 1টি। ঠিক আছে, এই যে অনুপাতটি পাবো এটা বাহ্যিক ভাবে আমরা দেখে পাবো যে এত ধরনের গাছ আমরা লক্ষ্য করতে পারলাম। অতএব ফিনোটাইপগত যে অনুপাত সেটি হচ্ছে 80। শেষে আমরা এখানে লিখে ফেলবো যে ফিনোটাইপগত অনুপাত অর্থাৎ বাহ্যিকভাবে প্রকাশিত যে অনুপাত সেটি হচ্ছে 9:3:3:1। আর জিনোটাইপগত যে অনুপাত অর্থাৎ ফিনোটাইপগত অনুপাতের হলেও তার ভেতরে যে কম্বিনেশনগুলো আছে বিভিন্ন টাইপের কম্বিনেশন, সেগুলো কি না 1:2:2:4:1:1:2:1:1। ঠিক আছে, তাহলে আমরা দ্বিসংখ্যক জনন পরীক্ষার সাহায্যে কি পেলাম, যে ফিনোটাইপগত অনুপাত পেলাম এটি, আর জিনোটাইপগত অনুপাত পেলাম এটি। ঠিক আছে, বেশ। আমি বোঝার সুবিধার্থে অঙ্কটি তোমরা চেকার বোর্ডে যখন করবে একটু ধীরে সুস্থে করবে, কিন্তু তাহলে বোঝার সুবিধার্থে এটা সঠিক হয়েছে বা হয়নি সেটা লক্ষ্য করার জন্য আমি একটা শর্টকাট একটা ফর্মুলা একটু দেখিয়ে দিই। যে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে এই যে 9:3:3:1 এই যে কম্বিনেশনটা, সেটি এখানে দেখতে গেলে চেকার বোর্ডে যদি আমরা দেখি যে এই বরাবর যে অংশগুলি, এই বরাবর যে অংশগুলি আর এই বরাবর যে অংশগুলি, এইগুলি সবগুলি এই যে ত্রিভুজের মতো আমি অঙ্কন করলাম, এগুলি সবগুলি হচ্ছে হলুদ গোলাকার। দেখো এখান থেকে শুরু করে এখান থেকে এখান থেকে এখান থেকে। ঠিক আছে, আবার সেকেন্ড যদি আমি দেখি যে এখান থেকে শুরু করে এই বরাবর যদি যাই, অর্থাৎ শুধুমাত্র ত্রিভুজের কর্নারগুলি, তাহলে দেখব আমি এই তিনটি হচ্ছে একই ধরনের হলুদ কুঞ্চিত। ঠিক তেমনি যদি আমি এখানে যাই তাহলে দেখব এই তিনটি হচ্ছে সবুজ গোলাকার, আর শেষের একটি সেটি হচ্ছে সবুজ কুঞ্চিত। ঠিক আছে, এটা একটা শর্টকাট ফর্মুলা, যে আমার চেকার বোর্ডে যে কাজটা আমি করেছি সেটি সঠিক হয়েছে বা হয়নি সেটা একবার এক চোখে দেখে নেওয়ার জন্য। তাহলে আমি কি পেলাম, একটি ত্রিভুজ, এখানে মাঝের আরেকটি ত্রিভুজ, এখানে আরেকটি ত্রিভুজ, আর শেষে আরেকটি। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে এই যে মাঝের এই ত্রিভুজটি, এটির এই ত্রিভুজের কোণাগুলি এগুলি একসঙ্গে পড়ছে। ঠিক আছে, বেশ। তাহলে এই গেল আমাদের দ্বিসংখ্যক জননের পরীক্ষার যে চেকার বোর্ড সেটি এবং তার যে রেজাল্ট সেটি আমরা এখানে লক্ষ্য করলাম। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে এই পরীক্ষা করার ফলে মেন্ডেল তিনি কি সিদ্ধান্তে উপনীত হলেন। মেন্ডেলের সিদ্ধান্ত, তিনি এই পরীক্ষাটি করার পর যে রেজাল্ট সমূহ পেলেন সেটাকে তারপর তিনি দ্বিতীয় সূত্র উপস্থাপন করলেন, অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্রটি উপস্থাপন করলেন। আমি একবার বলে দিই, তারপর জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। তিনি বললেন, কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রীজনু থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এবার একটু বোঝার চেষ্টা করি কি বললেন উনি, যে কোন জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্য। তাহলে কোন জীবের যে কোনো দুটি বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এখানে দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম, একটি হলুদ গোলাকার আর একটি সবুজ কুঞ্চিত। তাহলে যুগ্ম বৈশিষ্ট্য অর্থাৎ 2 বা তার থেকে যদি বেশি বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য হয়, তাহলে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে, অর্থাৎ জনিত্রী জনু তা থেকে অপাত্য জনুতে,
সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও, এরা তো এখানে একত্রিত হয়েছিল, এই কম্বিনেশন তৈরি করেছিল, ঠিক আছে। কিন্তু যখন তারা গ্যামেট গঠন করলে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, এরা দেখো চারটে আলাদা আলাদা বৈশিষ্ট্য একত্রিত হয়েছিল। এখানে হলুদের বৈশিষ্ট্য আছে, সবুজের আছে, হ্যাঁ, তারপরে গোলাকারের আছে, কুঞ্চিত আছে, চারটি বৈশিষ্ট্য এক জায়গায় হয়েছিল। যদিও গাছটি দেখতে দুটি বৈশিষ্ট্য ধারণ করেছে, কিন্তু একত্রিত যখন পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চালিত হয়। অর্থাৎ এরা আবার যখন পরবর্তী জেনারেশনে গ্যামেট উৎপন্ন করবে, অর্থাৎ এই ধাপটি যখন উৎপন্ন করবে, তখন দেখো যে কোনো বৈশিষ্ট্য শুধু আলাদা হয়েছে তাই নয়, শুধুমাত্র আলাদা হয়েছে তাই নয়, সম্ভাব্য সকল প্রকার কম্বিনেশনে বা সমন্বয়ে এরা একটির সঙ্গে আরেকটি জোট বেঁধেছে। অর্থাৎ এখানে আমি যখন শুরু করেছিলাম তখন গাছটি ছিল হলুদ ও গোলাকার, অর্থাৎ তার কম্বিনেশন ছিল ওয়াই আর আর, কিন্তু এখন আর এটির মধ্যে ছিল ওয়াই আর আর, এই তো। তাহলে হলুদ আর গোলাকার, সবুজ আর কুঞ্চিত দুটি আমি গাছ নিয়েছিলাম। এখানে এরা মিক্সড বৈশিষ্ট্য সমন্বিত একটা উদ্ভিদ উৎপন্ন করলো। পরবর্তী F2 জেনারেশন করার সময় যে গ্যামেট উৎপন্ন করলো, সেখানে যে গ্যামেটগুলি উৎপন্ন হচ্ছে সেগুলি শুধু আলাদা হয়ে যাচ্ছে তাই নাই, এখানে আমরা দেখছি হলুদের সঙ্গে গোলাকারও হয়েছে। আবার দেখো হলুদের সঙ্গে কুঞ্চিত হয়েছে, আবার সবুজের সঙ্গে গোলাকার হয়েছে, সবুজের সঙ্গে কুঞ্চিত হয়েছে। যদিও আমি প্রথমে যে গাছটা নিয়েছিলাম সেটা নিয়েছিলাম এই দুটো কম্বিনেশনের, বোঝা যাচ্ছে। কিন্তু হলুদ আর গোলাকার নিয়েছিলাম, সবুজ আর কুঞ্চিত নিয়েছিলাম। কিন্তু এখানে দেখছি যত টাইপের কম্বিনেশন ঘটানো সম্ভাব্য প্রতিটি সমন্বয়ে, অর্থাৎ হলুদের সঙ্গে এখানে আবার কুঞ্চিতও চলে এসছে, আবার সবুজের সঙ্গে গোলাকারও চলে এসছে। তাহলে যতভাবে সম্ভব ততগুলো, শুধুমাত্র তাহলে এখান থেকে গ্যামেট উৎপন্ন করার সময় শুধুমাত্র আলাদা হয়েছে, পৃথক হয়েছে তাই নয়, সম্ভাব্য স্বাধীনভাবে যার সঙ্গে ইচ্ছা যত রকম ভাবে কম্বিনেশন তৈরি করা যায় তত রকম ভাবে স্বাধীনভাবে এরা কম্বিনেশন তৈরি করা হয়েছে। সেই কারণেই তিনি সূত্রটির নাম দিলেন স্বাধীন বিন্যাসের সূত্র। বোঝা গেল? তাহলে এটি ছিল মেন্ডেলের সিদ্ধান্ত এবং এটিই ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্র, স্বাধীন সঞ্চারণের সূত্র। ঠিক আছে, এরপর আমরা দেখব কতগুলি ছোট প্রশ্ন যেগুলো অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। অসম্পূর্ণ প্রকটতা কি, সহপ্রকটতা কি, ব্যাকক্রস টেস্ট কোষ। বেশ, প্রথমে আসা যাক অসম্পূর্ণ প্রকটতা কি। আমরা তাহলে এক সংখ্যক জনন এবং দ্বিসংখ্যক জনন পরীক্ষার সাহায্যে যেগুলি জানলাম, তার মধ্যে যে দুটি বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যদি সংক্রায়ন হয় বা তাদের মধ্যে যদি ক্রস হয়, উৎপন্ন যে উদ্ভিদটি হয় বা যে জীবটি হয় তার মধ্যে যে কোনো একটি বৈশিষ্ট্য প্রকট হয় আর একটি বৈশিষ্ট্য প্রচ্ছন্ন হয়, সেটা আমরা সাধারণভাবে জেনে এসেছি। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এখানেও ঠিক তার একটা ব্যতিক্রম দেখতে পাবো। সে ব্যতিক্রমটি আমরা দেখতে পাবো সন্ধ্যা মালতী নামক এক প্রকার ফুলের যে গাছ, সেটির মধ্যে দেখতে পাবো, যেটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিরাবিলিস জালাপা। ঠিক আছে, বেশ, তো দেখে নিই কি দেখা যায়। সন্ধ্যা মালতী যে গাছটি, সেটির অনেক রকম কম্বিনেশন দেখা যায়। যেমন আমরা অনেক ফুলের গাছে দেখেছি যে সেগুলো বিভিন্ন রঙের হয়। হ্যাঁ, যেমন আমি যদি জবা ফুলই ধরি বা গোলাপ ফুল ধরি, বা বাড়িতে অনেক গাছে ফুলই আমরা গাছ দেখেছি যেগুলি গোলাপি রঙের হয়, সাদা রঙের হয়, তাছাড়া লাল রঙের হয় বা সাদা রঙের হয়, সে একই গাছ। ঠিক তেমনই সন্ধ্যা মালতী এমন একটি গাছ যার বিভিন্ন রকম কম্বিনেশনের ফুল হয়। তো তারই মধ্যে লাল ফুলও ধরে আবার সাদা ফুলও ধরে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি যে লাল ফুল আর সাদা ফুল যুক্ত দুটি আমরা গাছ নিলাম। ঠিক আছে, তাহলে লাল ফুল আর ফর রেড, ডাব্লিউ ফর হোয়াইট। ঠিক আছে, আমরা এইভাবে যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করে ক্রোমোজোম জোড়া এইভাবে আমরা লিখতে পারি। এখন
লাল ফুল আর সাদা ফুল এই দুটোর মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে এক্ষেত্রে সাধারণ বুদ্ধিতে বা সাধারণভাবে কি উৎপন্ন হওয়ার নেক্সট যে জেনারেশন F1 জেনারেশনে কি রঙের ফুলের গাছ উৎপন্ন হওয়ার সম্ভাবনা হতে পারে, এটা যদি সাধারণভাবে তোমাদের জিজ্ঞেস করা হয়, তোমরা বলবে হয় যদি প্রকট বৈশিষ্ট্য লাল হয় তাহলে লাল ফুল হবে, আর যদি প্রকট বৈশিষ্ট্য সাদা হয় তাহলে সাদা ফুল, তাহলে হয় লাল ফুল হবে তাহলে সাদা ফুল হবে। দুটোর মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, একটা প্রচ্ছন্ন অবস্থায় থেকে যাবে, তাই তো? কিন্তু এক্ষেত্রে জিনিসটির ব্যতিক্রম দেখা যায়। কি ব্যতিক্রম দেখা যায়? যে এই ক্ষেত্রে যে গাছটি হয় বা যে গাছে যে ফুলটি ধরে সেই ফুলটির রং লাল বা সাদা দুটির পরিবর্তে তাদের এই দুটির মাঝামাঝি একটি রং বিশিষ্ট অর্থাৎ গোলাপি রং বিশিষ্ট ফুলের গাছ দেখা যায়। তাহলে এটি প্যারেন্ট জেনারেশন R আর W, এটা গ্যামেট মনে করেছিল, আর এখানে F1 জেনারেশন। ঠিক আছে, সেই F1 জেনারেশনে R আর W যে ফুলটি হয় সেটি হচ্ছে গোলাপি রঙের, যেখানে আসা উচিত ছিল হয় লাল রঙের বা সাদা রঙের, যেটির বৈশিষ্ট্য প্রকাশ পেত মানে প্রকট হতো, সেটি আসার কথা ছিল। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? যে এক্ষেত্রে লাল বা সাদা কোনটিরই বৈশিষ্ট্য প্রকট ঘটাতে পারলো না, অর্থাৎ প্রকট হতে পারলো না। দুটির বৈশিষ্ট্যই বা কোনোটির প্রচ্ছন্ন হতে পারলো না, দুটিরই বৈশিষ্ট্য প্রকটতা থেকে বাধা পেল। ঠিক আছে, তো এই জন্যই যে প্রকট হতে পারলো না বা সম্পূর্ণভাবে কোনো বৈশিষ্ট্যই লাল বা সাদা কোনো বৈশিষ্ট্যটাই সম্পূর্ণভাবে প্রকট হতে পারলো না, সেই জন্যই এর নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ সম্পূর্ণভাবে প্রকটতা বা প্রকট হতে পারলো না। কি হলো? তার পরিবর্তে লাল আর সাদার ঠিক মাঝামাঝি রং বিশিষ্ট একটি রং অর্থাৎ গোলাপি সেই রং বিশিষ্ট ফুল, সেই রঙের ফুল বিশিষ্ট একটি উদ্ভিদ উৎপন্ন করলো। তাদের মধ্যে যদি আমরা সেকেন্ড জেনারেশন F2 জেনারেশন দেখি, তাহলে আমরা দেখব সেকেন্ড জেনারেশনে যে উদ্ভিদটি উৎপন্ন হবে সেটির কম্বিনেশন অনেকটা এইরূপ হবে, যে লাল রঙের ফুল, গোলাপি রঙের ফুল আর সাদা রঙের ফুল বিশিষ্ট গাছের মধ্যে যে অনুপাত সেটি এইরূপ হবে। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে সহপ্রকটতা। এখানে যেমন ব্যাপারটা দেখলাম অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ কোনো একটি বৈশিষ্ট্যই সম্পূর্ণভাবে প্রকট হতে পারলো না। ঠিক এখানেই অনেক ক্ষেত্রে এটাও একটা ব্যতিক্রম দেখা যায়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় দুটোই বৈশিষ্ট্য এমন যে দুটোর বৈশিষ্ট্যই প্রকাশ পেয়ে যায়। কেমন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নিলাম যে একজন পিতা মাতা, ঠিক আছে, পিতার যে ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ, পিতার রক্তের গ্রুপ A আর মাতার রক্তের গ্রুপ হচ্ছে B। ঠিক আছে, তো যেহেতু আচ্ছা এখানেও তাহলে যদি আমরা দেখি AB, তাহলে পরবর্তী জেনারেশনে বা F1 জেনারেশনে যে সন্তান উৎপন্ন হবে সেটির ব্লাড রক্তের গ্রুপ হবে A বা B, কোনটিরই বৈশিষ্ট্য প্রকট হতে পারলো না। এক্ষেত্রে দুটিরই বৈশিষ্ট্য অর্থাৎ A B দুটিরই বৈশিষ্ট্য প্রকটতা মানে সমানভাবে প্রকট হলো। ঠিক আছে, অর্থাৎ পরবর্তী জেনারেশন তার রক্তের গ্রুপ হলো AB। এটা তো হয় A গ্রুপের রক্ত হতে পারে, B গ্রুপের রক্ত হতে পারে, আবার AB গ্রুপের রক্ত হতে পারে। তাহলে পিতা আর মাতা কারোর বৈশিষ্ট্যই তেমন ভাবে প্রকট হতে পারলো না, তার পরিবর্তে দুজনেরই সমানভাবে প্রকট হলো, সেই জন্য এটিকে বলছে সহপ্রকটতা। সমানভাবে প্রকাটিত হওয়া সেটিকে বলছে সহপ্রকটতা। ঠিক আছে, নেক্সট ব্যাকক্রস আর টেস্ট ক্রস। ব্যাকক্রস মেন্ডেলের বিভিন্ন যে পরীক্ষাগুলি তিনি করেছিলেন সেগুলির বৈশিষ্ট্য খাঁটি কিনা, অর্থাৎ খাঁটি লম্বা, খাঁটি বেঁটে কিনা, সেগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি বিভিন্ন রকম ক্রস তিনি করেছিলেন। সেগুলির মধ্যে দুটি ক্রস হচ্ছে একটি ব্যাক ক্রস, একটি টেস্ট ক্রস। ব্যাক ক্রস কাকে বলে? তাহলে ব্যাক ক্রস হচ্ছে ঠিক এইভাবেই যে প্যারেন্টাল জেনারেশন, তার যদি F1 জেনারেশনে উদ্ভিদটি এইরূপ উৎপন্ন হয় এবং সেই উদ্ভিদটি যেটি উৎপন্ন হলো সেই উদ্ভিদের সঙ্গে প্রকট বৈশিষ্ট্য অথবা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে কোনো একটির সঙ্গে এটির সঙ্গে বা এটির সঙ্গে এটির
নেক্সট যে ক্রস করানোর পদ্ধতি সেটিকেই বলা হচ্ছে ব্যাক ক্রস। অর্থাৎ ব্যাক ক্রস করার জন্য এটিও হতে পারে, এখান থেকে উৎপন্ন হবে দুটি, একটি টি একটি টি, আর এখান থেকে উৎপন্ন হবে টি টি। তো এদের মধ্যে যে ক্রস তারপরে যে উৎপন্ন হবে, এই যে ক্রসটি আবার এমনও হতে পারে যে এটির সঙ্গে এটি, এরপরে যে রেজাল্টটি আসবে। তো অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে F1 জেনারেশনের যে উদ্ভিদটি উৎপন্ন হবে তার সঙ্গে পিতৃ জেনারেশন প্রকর বৈশিষ্ট্যযুক্ত গুণের যে উদ্ভিদ সেটির বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত যে উদ্ভিদ সেটি দুটোর মধ্যে যে কোনো একটির ক্রস ঘটানোর যে পদ্ধতি ব্যাকে গিয়ে, সেই জন্য এটিকে বলছে ব্যাক ক্রস। ঠিক আছে, অর্থাৎ এটিও হতে পারে এটিও হতে পারে। নেক্সট হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস হচ্ছে F1 জেনারেশনের যে উদ্ভিদটি উৎপন্ন হলো তার সঙ্গে শুধুমাত্র প্রচ্ছন্ন গুণ বিশিষ্ট প্যারেন্টাল জেনারেশন বা পিতৃমাতৃ জেনারেশন তার যে ক্রস সেটিকে বলা হচ্ছে টেস্ট ক্রস। শুধুমাত্র এটিকে, ঠিক আছে, এটিকে না। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র এটির সঙ্গে এটির যে ক্রস সেটিকে বলা হচ্ছে টেস্ট ক্রস। এটির সাহায্যে বিভিন্ন রকম এর এই যে বৈশিষ্ট্য সেটি খাঁটি না খাঁটি নয় সেটি প্রমাণ করা যায়, সেটা বিভিন্ন পদ্ধতি আছে। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ব্যাক ক্রস মানে সেটি হতে পারে আইদার হতে পারে এটি, না হলে হতে পারে এটির সঙ্গে ক্রস। আর টেস্ট ক্রস মানে দেখলাম শুধুমাত্র এটির সঙ্গে ক্রস। তাহলে দেখো একটু লক্ষ্য করে আমরা দেখতে পাবো যে টেস্ট ক্রসও এক প্রকার আসলে ব্যাক ক্রস। ঠিক আছে, কিন্তু ব্যাক ক্রস মানেই কিন্তু টেস্ট ক্রস হবে সেরকম কোনো কথা নেই, কারণ ব্যাক ক্রসে এটিও হতে পারে এটিও হতে পারে, কিন্তু টেস্ট ক্রসে শুধু এটি তো ব্যাক ক্রসেও হয়। তাহলে আমরা কথাটা আমরা এইভাবে বলতে পারি যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রসই টেস্ট ক্রস নয়। ঠিক আছে, এটি আমরা বলতেই পারি। অনেক সময় প্রশ্ন দিয়ে দেই যে কেন এটিকে বলা হয়। বেশ, তো আজকে তাহলে এই অবধি থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।